আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই পডকাস্টে সবাইকে ওয়েলকাম। সো আমরা যখন ক্লাস 9-10-এ থাকি তখন আমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে, যারা ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করে, ভাইয়া কমার্স পড়ে আদৌ কি ভবিষ্যৎ ভালো আমার, বা কমার্স পড়ে কী হবে। সো আজকে তোমার কমার্স নিয়ে যত কোয়েশ্চেন আছে সব কিছু আনসার দিতে আমরা নিয়ে এসেছি এমন একজনকে যে এই সবগুলা পথ পাড়ি দিছে অলরেডি। সো তিনি আর কেউই না, তোমাদের সব্বার প্রিয় শমিক ভাইয়া। সো ভাইয়া, কী অবস্থা, কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। সো ভাইয়া, কমার্স নিয়ে যদি কোয়েশ্চেন করি, প্রথম কোয়েশ্চেনটা আপনাকে নিয়ে করতে চাই। এটা হলো ভাইয়া যে ক্লাস 9-10-এ থাকলে অ্যাকচুয়ালি আপনাকে যখন 9-10-এ ছিলেন তখন আপনাকে কি স্মার্ট স্টুডেন্ট মনে করতেন নাকি গুড স্টুডেন্ট মনে করতেন? প্রথম কথা হলো, আমি রিজভি ট্র্যাপে পা দিব না যে গুড স্টুডেন্ট নাকি স্মার্ট স্টুডেন্ট। আমার মনে হয় যে সব স্টুডেন্টেরই আর কি বেসিক্যালি ভিতরকার পটেনশিয়ালটা সেম। যারা একটু পরিশ্রম বেশি করে তারা একটু রেজাল্টটা ভালো করে, আবার যারা একটু পরিশ্রমটা কম করে তাদের ক্ষেত্রে রেজাল্টটা দেখা যায় একটু আশানুরূপ হয় না। বাট ওই লেভেলে থাকলে, বা আমি যদি এখন তাকাই যে আমি ওই সময় কীরকম স্টুডেন্ট ছিলাম, আমি আসলে সব কিছু একটু ব্যালেন্স করতাম, একটু ব্যালেন্সিং টাইপের স্টুডেন্ট ছিলাম। পড়াশোনা তো খারাপ ছিল না, ভালোই ছিলাম, শুরুর দিকেই ছিলাম। আর পাশাপাশি আদার অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো, যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা অন্য সব কিছুতে আর কি আমি সমানভাবে আর কি পার্টিসিপেট করতাম। ভাই, আপনি যখন বলেই ফেলছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে, সো কিছু কোয়েশ্চেন জানাই যাক ভাইয়া। কমার্স স্টুডেন্টরা বা বিজনেস স্টাডিজ যারা পড়াশোনা করে তারা একটা মেইনলি কোয়েশ্চেন বেশি থাকে, ভাইয়া এক্সট্রা কারিকুলাম করলে কি আমার পড়াশোনায় খুব বেশি ক্ষতি হয়ে যাবে, বা অ্যাজ এ কমার্স স্টুডেন্ট আমার আসলে এক্সট্রা কারিকুলামে ফোকাস করা কতটুকু ইম্পর্টেন্ট আপনি বলে মনে করেন? আচ্ছা, প্রথম কথা, আমি যেহেতু 9-10-এ সায়েন্সে ছিলাম, ঠিক আছে, এখন যদিও ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ পড়াশোনা করতেছি, আমার পার্সপেক্টিভটা হলো যে স্টুডেন্টের যেই গ্রুপেই থাক না কেন, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করাটা কতটুকু ঠিক বা অনেক বেঠিক তুই যদি বলিস, তাহলে আমি বলবো যে অবশ্যই একটি স্টুডেন্টের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করা উচিত। কারণ শুধুমাত্র দেখা যায় যে অনেক সময় স্টুডেন্টরা শুধুমাত্র বইপত্র নিয়ে পড়াশোনা করতে করতে কোনো নার্ড হয়ে যায়, এবং এতে করে জিনিস যেটা হয়, বাস্তব দুনিয়ার সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। এবং অনেকে দেখা যায় যে স্কুলে এসএসসি পরীক্ষার পরে যখন ঢাকায় কলেজে পড়তে আসে, আবার অনেকে দেখা যায় যে নিজের এলাকাতেই কলেজে পড়ে আবার যখন অন্য শহরে যায় ভার্সিটির জন্য পড়াশোনা করতে যায়, তখন তারা একদম অথৈ সাগরে আর কি হাবুডুবু খায়। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন একদিক দিয়ে এক্সপোজার দেয়, পাশাপাশি অনেকগুলো মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়, তো অনেকগুলো সফট স্কিল শেখার এখানে সুযোগটা থাকে। এখানে যেমন আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়, এখানে যেমন আমার টিম বিল্ডিং আমার এখানে বিল্ড আপ হয়, এখানে যেমন আমার বেসিক্যালি যে এই যে পাবলিক স্পিকিং, এটা যেমন বিল্ড আপ হয়, ঠিক তেমনি এরকম অনেকগুলো সফট স্কিল এখানে বিল্ড আপ হয়। এর পাশাপাশি বিভিন্ন রকম মানুষের সাথে পরিচয় হওয়ার কারণে নেটওয়ার্কিংটা অনেক বেড়ে যায়, এবং যার কারণে দেখা যায় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যে যেখানে থাকুক না কেন, সে মোটামুটি জ্যাক অফ অল ট্রেডস হয়ে যায় একটা স্কুলে বা একটা লোকালিটিতে, বা অ্যাটলিস্ট যেই জেলা বা শহরের কথা যদি বলি, তারা মোটামুটি দেখা যায় যে মোটামুটি অনেকজন জায়গা থেকে পরিচয় থাকে, বা পড়াশোনার বাইরে অনেক কিছু করে। তা আমার কাছে ওই সময় জিনিসটা কুল লাগতো, এখনও কুল লাগে, আমি স্টিল নাও করে যাচ্ছি পড়াশোনার পাশাপাশি। সো হ্যাঁ, আমি অবভিয়াসলি সাপোর্ট করি। আচ্ছা ভাইয়া, যখন আপনি বলেই ফেলছেন যে বেশ কিছু করতে হয়, সো আপনি যখন ক্লাস 9-10 নিয়েছেন স্পেসিফিক্যালি, তখন আপনি অ্যাকচুয়ালি কোন এক্সট্রা কারিকুলামগুলো করছিলেন স্পেসিফিক্যালি? আচ্ছা, যদি এই প্রশ্নটা করা হয়, আমি অনেকগুলোর সঙ্গে জড়িত ছিলাম। যেমন আমি যদি স্পেসিফিকলি বলি, প্রথম কথা স্কুল লাইফের, যেমন আমাদের সময় আর কি যে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হতো সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা সরকারি স্কুলে। আমি ছিলাম দিনাজপুর জেলা স্কুলে, তো দিনাজপুর জেলা স্কুলে পড়ার সময় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়, তখন আমি ক্লাস 10-এ ছিলাম, আমি পার্টিসিপেট করছি এবং হাইয়েস্ট ভোটে আর কি বিজয় হয়েছি। তারপর বেসিক্যালি যে আমি চিফ স্টুডেন্ট ক্যাবিনেট ছিলাম সেখানে। এর পাশাপাশি ক্লাস 9-এ থাকতে আমি স্কুলের যে ভলেন্টিয়ার গ্রুপ ছিল আমাদের একটা, যে আমাদের দেখা যেত যেহেতু 2টা শিফট ছিল, মর্নিং শিফট থেকে 15 জন, ডে শিফট থেকে 15 জন মিলে 30 জন পুরো স্কুলের ভলেন্টিয়ার হতো, তারা মোটামুটি অনেকগুলো দায়িত্ব পালন করতো। তো ক্লাস 9-এ আমি ভলেন্টিয়ার ছিলাম, সেখানকার প্রেসিডেন্ট ছিলাম। ক্লাস 10-এ বেসিক্যালি আমি স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে পার্টিসিপেট করছি। এছাড়াও অন্যান্য ক্লাব অ্যাক্টিভিটিসগুলোর সাথে জড়িত ছিলাম, যেমন ডিবেট ক্লাবের সাথে সরাসরিভাবে জড়িত ছিলাম, ডিবেট করছি অনেক জায়গাতেই। তারপর আমাদের সায়েন্স ক্লাবের সাথে জড়িত ছিলাম, এছাড়াও আর অন্যান্য সকল ক্লাবগুলো ছিল। তারপর আমি লেখালেখি করতে পছন্দ করতাম, তো তখন আমি প্রচুর লেখালেখি করতাম, বিভিন্ন কবিতার উপরে এখনও মাঝে মাঝে পোস্ট দেয়, সব আগের লেখা, পুরোনো লেখা। আর এর পাশাপাশি দেখা যেত যে আমার একটা পত্রিকা ছিল সে সময়, যে পত্রিকার নাম ছিল অচিহ্নিত, ত্রৈমাসিক পত্রিকা। তারপর আমাদের একটা স্টুডেন্টদেরকে নিয়ে একটা সংগঠন ছিল, যে সংগঠন বেসিক্যালি যে এই যারা মানুষজন মোটামুটি বাচ্চা কাচ্চারা যারা দেখা যায় যে সমান সুযোগ সুবিধা পায় না, পথশিশু যারা, তাদেরকে নিয়ে আমরা কাজ করতাম, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম, তাদেরকে একটু শেখানোর ব্যবস্থা করতাম, পড়াশোনার জিনিসগুলো নিয়ে কাজ করতাম। তো এই আর কি মোটামুটি যা কিছু সে সময়
সুযোগ ছিল করার, মনে হয়েছে করা উচিত সোসাইটির জন্য, নিজের জন্য, সবগুলোই আর কি করার টুকটাক চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তাহলে তো তুমি যারা দিনাজপুর জেলা স্কুল থেকে আসো তারা ডেফিনেটলি ভাইয়াকে দেখে ইন্সপায়ার্ড অবভিয়াসলি হইতেছো। সো আমি কিন্তু অফ দ্য স্ক্রিন একটা বিষয় জানতে পারলাম যে ভাইয়া হইলো ইন্টারন্যাশনালি একটা রিকগনিশন পাইছিল ফর দ্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেখানে একটা স্পেসিফিক্যালি হ্যাঁ, ওটা ছিল মানে স্কুল পাস করার পরে, মানে আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে গেলাম তখন। তো তখন আর কি যে শর্ট ফিল্ম বানাইতাম, এটা বলতে ভুলে গেছিলাম। তো তো তখন আর কি একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হচ্ছিল, সেটা ছিল আর কি যে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা আমেরিকা টেক্সাসে হয় প্রতি বছরই। তো সেখানে আর কি গ্লোবাল ইম্প্যাক্ট ক্যাটাগরিতে আর কি তখন $2,500 একটা প্রাইজ মানি পাইছিল। দেখো যারা বলো যে এক্সট্রা কারিকুলাম করে আসলে ভাই কোনো লাভ নাই, $2,500 বাংলা টাকায় তো অনেক টাকা হয়ে যায় জিনিসটা। না, ওইবারই প্রথমবার বেসিক্যালি যে আমি কম্পিটিশনটা পার্টিসিপেট করেছি। তারপরেই আমার মনে আছে আমি আমার মাকে একটা সোনার আংটি কিনে দিয়েছিলাম, আমার ফুল ফ্যামিলিকে শপিং করে দিয়েছিলাম, মানে মোটামুটি ওই পারপাসে টাকার পয়সা খরচ করছে, আর একটা ক্ষুদ্র অংশ ওখান থেকে আর কি আমি সঞ্চয় রাখছিলাম পরবর্তী জীবনের জন্য। সো ভাইয়া, আপনি তো ক্লাস 9-10 অ্যাকচুয়ালি অনেকগুলো এক্সট্রা করছেন এবং বেশ সাকসেসফুল এগুলোর দিক দিয়ে। সো আপনার কী মনে হয় যে এই স্টেজে এসে যে 9-10 একটা স্টুডেন্ট যদি এত কিছু কাজ একসাথে করতে চায়, তার অ্যাকচুয়ালি একাডেমিক লাইফটা এবং এক্সট্রা কারিকুলাম লাইফটা আসলে ব্যালেন্স করে কতটুকু টাফ হতে পারে? আদৌ টাফ কিনা? প্রথম কথা হলো যারা আসলে করে, মানে আমাদের একটা ফ্রেন্ড গ্রুপ ছিল। দেখো, তুমি একা হয়তো পারবা না, তোমার ফ্রেন্ডরা যখন গ্রুপে থাকবে তখন সেই জিনিসটা কাজ করা আরও বেশি ইজিয়ার হয়ে যাবে। সো আমাদের ক্ষেত্রে দেখা যেত আমাদের স্টুডেন্টরা যারা ছিলাম বা আমার ফ্রেন্ডরা যারা ছিলাম তারা সবাই মিলে করতাম। এখন আসলে যদি বলি যে ভালো স্টুডেন্ট ছিলাম না খারাপ স্টুডেন্ট ছিলাম বা পড়াশোনার ক্ষতি হয়েছে কিনা, মানে আমি আসলে দেখি না কেউ কোথাও খারাপ জায়গায় আছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি, আমার অনেকগুলো ফ্রেন্ড মেডিকেলে আছে, কেউ বুয়েটে আছে, কেউ রুয়েটে আছে, কুয়েটে আছে, চুয়েটে আছে। সো দেশের মানে প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই পড়াশোনা করছে এবং আমিও করছি। তো সেই জায়গা থেকে মনে হয় না আসলে পড়াশোনা খুব বেশি একটা ক্ষতি হয়েছে। এবং ওই সময় তো আমাদের সবারই দেখা যেত যে আমরা মানে স্কুলের একদম প্রথম সারিতে আর কি 1 থেকে 10-এর মধ্যে রোল আমাদের ছিল বা সবসময় সেভাবে আমরা করে আসছি আর কি। আর তবে হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যায় যে ফোকাস যদি কারো একদম সরে যায়, বাট আমার মনে হয় যে ক্লাস 9 বা 10 টাইমটা হলো কীরকম যে বয়সন্ধিকালের একটা ব্যাপার যেহেতু থাকে এখানে, এবং ওভারঅল আমাদের শারীরিক পরিবর্তনের ব্যাপার থাকে, মানে কৈশোরের একটা পিক টাইম বলা যায়। তো এই সময় তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে পার্টিসিপেট করো, সো ইটস হাইলি পসিবল যে বেসিক্যালি তুমি অন্য কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারবে না। যেমন আমাদের যেটা মাইন্ডসেট ছিল সেটা হলো যে আমরা যেহেতু শুধু আমাদের ব্যাচ নিয়ে কাজ করতাম না, আমাদের জুনিয়রদেরকে নিয়েও কাজ করতাম। সো ফিলোসফিটা ছিল কি যে এই স্কুলের 9-10 হলো এমন সময় যেখানে মানে স্টুডেন্টরা ধূমপানের সাথে জড়ায়, তার নতুন নতুন প্রেম করা শুরু করে, বা তার নতুন নতুন আর কি অনেক কিছুর সাথে পরিচয় হয়, একটা এক্সপোজার পেয়ে যায় হুট করে, যে মনে হয় যে হুট করে বড় হয়ে গেছি বা সামথিং কিছু একটা। তো ওই জিনিসটাকে একটু লাগাম টানার জন্য বা কন্ট্রোল করার জন্য তোমার অতিরিক্ত সময় যেটা থাকবে পড়াশোনা করতে, তো আসলে 9-10-এর সিলেবাস এমন আহামরিও বড় না যে তোমার মনে করো যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পড়তে হবে। সো এই যে বাকি সময়টুকু আছে, এটাকে কত ইফেক্টিভলি কাজে লাগানো যায়, আমরা মূলত এই জন্য কাজ করতাম, যাতে করে আমাদের যে অবসরটা, এবং সব থেকে বড় সমস্যাটা হয়েছে কোথায়, বর্তমানে নগরায়নের সময়ে দেখা যায় যে আমরা যারা শহরে বড় হয়েছি তাদের দেখা যায় যে খেলার জন্য মাঠ নাই, কোনো একটা ভালো পরিবেশ নাই, তোমার অবসরের বা বিনোদনের জন্য, চিত্ত বিনোদনের জন্য সেরকম কোনো স্কোপ বা জায়গাটা কিন্তু থাকে না। তো তার কারণেই আমরা চিন্তা করতাম যে হ্যাঁ, এই টাইমটা আমরা গল্পের বই পড়ি, আমরা একটা নিজেদের মধ্যে ডিবেট করি, ন্যাশনাল পলিটিক্স নিয়ে কথাবার্তা বলি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথাবার্তা বলি, আমরা কোনো একটা সায়েন্স প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলি, বা আমরা একটা পত্রিকা নিয়ে কাজ করি, বা আমরা একটু আমাদের সোসাইটিকে একটু কিছু ফেরত দেই। সেটা হলো বিভিন্নভাবে সামাজিকমূলক কাজ করার মানে, যেমন আমার মনে পড়ে 2017 সালে যখন আমি ক্লাস 10-এ ছিলাম, তখন আর কি যে আমাদের দিনাজপুরে নর্মালি কিন্তু বাংলাদেশের সব থেকে উঁচু জায়গা বলা হয় দিনাজপুরকে। মানে যদি বলি সমুদ্রের সাথে উচ্চতার কথা বলি, তো সেখানে প্রথমবারের মতো আমরা বন্যা দেখলাম, যেটা আমাদের লাইফে কখনো আমরা এক্সপিরিয়েন্স করি নাই। তো আমাদের সময় প্রথমবারের মতো বন্যা দেখলাম, এবং প্রচুর পরিমাণে আর কি যে ঢলটল নামার কারণে এবং বৃষ্টিপাত হওয়ার কারণে, এবং ভারত থেকে পানি যেটা আসছিল তার কারণে আর কি যে বন্যা একদম ডুবে গেল পুরা দিনাজপুর শহর। তো আমার মনে আছে তখন আমরা কি করলাম যে আমরা ফ্রেন্ডরা মিলে আর কি সেই বন্যার মধ্যে যে সকল গ্রামের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত, যেমন গ্রামের বাড়ি তো মাটির হয় নর্মালি, তো বন্যার পানিতে ডুবে থাকতে কী হয়েছে যে তোমার মাটির যে বাড়িগুলো ওগুলো মেল্ট হয়ে গেছে, মানে হয়ে একদম বাড়িঘর সব উজাড় হয়ে গেছে। তো আমরা ট্রাই করলাম কি যে স্টুডেন্টরা যারা আছে, আমাদের স্কুলের জুনিয়র যারা আছে, সিনিয়র যারা আছে, আমরা ব্যাচমেটরা যারা আছি, এবং আমাদের গার্ডিয়ানরা যারা আছেন, আমরা সবার কাছে গেলাম, ফান্ড রেজ করলাম, করে আর কি আমাদের যে বন্যা দুর্গত এরিয়াগুলো যেগুলো ছিল একদম যেই জায়গাগুলোতে দেখা যায় সরকারি সহায়তা পৌঁছায় নাই বা রিলিফ পৌঁছায় নাই,
আমরা সেই জায়গাগুলোর মানুষগুলোকে গিয়ে আর কি সহায়তা করছি। এরকম দিনাজপুরের অনেকগুলো জায়গা আমরা কভার করেছিলাম সে সময়। সো হ্যাঁ, এইটা একটা একটা গুড মেমোরি যে সে সময়টাতে আমরা একদম এমন না যে নিজেরা থেকে আমাদের স্কুলের নামে স্কুলের ড্রেস পরে আর কি যখন সেই সকল মানুষের কাছে গেছি তাদেরকে সহায়তা করছি, শুকনা খাবার দাবার, চাল বা আরও যে সকল জিনিসপত্রগুলো কারো গৃহ নির্মাণ সামগ্রীর জন্য সহায়তা যতটুকু করতে পারছি। তো ওই মোমেন্টগুলো মনে আছে, সেই মানুষগুলোর মুখের হাসি মনে আছে, বা সেই সময় আর কি যে কুমোর পানিতে আর কি আগায় আগায় গিয়ে মানুষের কাছে সহায়তা পৌঁছানোর জিনিসগুলো মনে আছে। তো আমার মনে হয় এটা একটা খুব ভালো মেমোরি, এবং আমার মনে হয় এটাই আসলে আমাদেরকে মানে বিল্ড আপ করছে আর কি, যে টিল নাও যে যতটুকু যেভাবে আছি না আছি বর্তমানে। এটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইন্সপায়ারিং, কারণ 9-10 যখন আমরা চিন্তা ভাবনা করি শুধুমাত্র আমরা বইয়ে পড়াশোনা থাকবো, A+ পাবো বা নাম্বার নিব, এমন সময় নাম্বারের পাশাপাশি আসলে এগুলো কাজ করা, দিস ইজ অ্যাকচুয়ালি ইন্সপায়ারিং। তো ভাইয়া একটা কোয়েশ্চেন আমাদের স্টুডেন্টের কাছ থেকে আসছিল, এটা হলো ভাইয়া যে স্কুল লাইফ অ্যাকচুয়ালি ফ্রেন্ড সাইকেল এটা আসলে মেনটেন করা কতটুকু ইম্পর্টেন্ট, বা অ্যাকচুয়ালি কাদেরকে আমার বন্ধু বানানো উচিত, বা বন্ধু বানানোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার ক্রাইটেরিয়া কী হওয়া উচিত? আচ্ছা, এই ক্ষেত্রে জিনিসটা একটু কন্ট্রোভার্সিয়াল। নর্মালি যদি আমি দেখি একটা প্রবাদ আছে, বা নর্মালি যে জিনিসটা বলা হয় সেটা হলো কি যে মানুষ তার আশেপাশের মানুষের একটা অ্যাভারেজ বা গড়। তুমি যে 5টা মানুষের সাথে মিশবা, তুমি দেখা যাবে যে সেই 5 জনের একটা গড় হবা বা একটা অ্যাভারেজ হবা। সো নর্মালি আমাদের বাবা মারা কী বলে যে এই যে অমুকের সাথে মেশ যে হয়তো খুব ভালো স্টুডেন্ট, বা অমুকের সাথে মেশ যে হয়তো খুব ভালো কিছু একটা করছে, ভালো তার একটা কোনো একটা অ্যাবিলিটি আছে, কেউ হয়তো গান গায়ে ভালো, কেউ হয়তো আঁকে ভালো, কেউ হয়তো লেখে ভালো, কেউ হয়তো পড়াশোনায় ভালো। তো আমাদের দেখা যায় যে সেই সকল স্টুডেন্টের সাথে মিশতেই ফ্যামিলিতে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, উইচ ইজ ভেরি মাচ ট্রু। যেহেতু লাইফ একটা র্যাট রেস, তুমি যত কম্পিটিটিভ মানুষের সাথে থাকবা তত তোমার মধ্যে একটা বিল্ড আপ করবে। বাট আমার ফিলোসফি একটু ডিফারেন্ট ছিল। আমার মোটামুটি দেখা যায় যে আমার ব্যাচের 123 জন ছিল, সবার সাথেই মোটামুটি আমার সম্পর্ক খুবই ভালো, এখনও যোগাযোগ আছে, কথাবার্তা হয়, এবং আমি সবার সাথে মিশতাম, সবার সাথে কথাবার্তা বলতাম। কারণ আমার মনে হয় যে পার্সোনাল পার্সপেক্টিভ হলো সবার, প্রত্যেক মানুষের একটা গল্প আছে, একটা সংগ্রাম আছে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে প্রত্যেকের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। সো আমরা যেটা ইন জেনারেল গার্ডিয়ানরা যেটা ভয় পায় বা যেটা বলা হয় সবসময় যে অমুকের সাথে মিশলে আমার ছেলে খারাপ হয়ে যাবে, হ্যাঁ, উইচ ইজ ভেরি মাচ ট্রু, এবং এটা হয় আসলে। বাট আমার ফিলোসফি ছিল যে আমি সবার থেকে শুধু ভালোটুকু নিব, খারাপটুকু নিব না, যাতে করে সে তার লাইফে যে জিনিসটাতে ভুল করছে বা যে যারা জিনিসগুলোর কারণে সে হোঁচট খাইছে সেটা যাতে আমি যাতে আমার লাইফে না পাই, আমার যাতে লেসন থেকে হয়। সো নিজে মারা না খাওয়ার থেকে অন্য লাইফের মারা থেকে দেখা বেটার, এটা আমার তখন থেকে একটা ফিলোসফি ছিল। তো এই জন্য আমি সবার সাথে মিশতাম, আমার অনেক ফ্রেন্ড ছিল, এখনও ভালো ফ্রেন্ড, এখনও যোগাযোগ আছে সবার সাথে। তো আমি এই জায়গায় চুজে ছিলাম না আমার ব্যক্তিগত জায়গায়। বাট আমি অবভিয়াসলি বলবো যেহেতু দিনকাল খারাপ, তো তুমি ট্রাই করো ভালো রেজাল্টের কারোর সাথে না মিশে ভালো মানুষ যারা তাদের সাথে মিশে। কারণ আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি আমার যে কটা ফ্রেন্ড আছে তার প্রত্যেকে মানুষের যথেষ্ট ভালো, যথেষ্ট হাম্বল, এবং যে কোনো সময় যে কোনো বিপদে আপদ তাদের কাছে গেলে আমি জানি যে সে আমার বিপদটার যদি সমাধান করতে নাও পারে, অ্যাটলিস্ট মানে সে কমফোর্ট স্পেসটা সেটুকু প্রোভাইড করবে, যে না আমাকে জাজ করবে না। যেরকম জাজমেন্টাল মানুষজনের কাছে না, কি যারা কমফোর্ট দেয় তোমাকে, তাদের কাছে যাও, এবং তাদের সেই সকল মানুষকে তুমি তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো, যাতে করে তুমি এই জীবনের বাস্তবতায় যে কিছু কিছু সম্পর্ক কিন্তু তৈরি হয় স্কুল লাইফে, এবং স্কুল লাইফের ফ্রেন্ডরাই কিন্তু তোমার আজীবনের বন্ধু। কারণ কলেজে বা ভার্সিটিতে টাইম স্পেন্ডটা খুব কম পাওয়া যায়। স্কুল নর্মালি আমরা অ্যারাউন্ড 10 বছর পড়াশোনা করি, ছোটো থেকে বড় হয়ে একসাথে, তো এই সম্পর্কগুলো থেকে যায়। তো আমি বলবো যে এই ছোটোবেলায় এই মাথার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা না আনে একটু ব্রড মাইন্ডেড হও, একটু দেখো, সব কিছু করো। বাট হ্যাঁ, অবভিয়াসলি যারা একদমই ঝরে পড়া, বকে যাওয়া, তাদের সাথে মানে যোগাযোগ রাখবা না, এমন যোগাযোগ রাখবা, কিন্তু ব্যাপারটা এমন যে কেউ যদি খারাপ কাজে উদ্বুদ্ধ করে, এখন তো মোটামুটি 9-10-এ উঠলে পোলাপনের একটু মাথার মধ্যে তো খেলো অ্যাড হয়, ঠিক আছে? সো দেখবা যে তোমাকে বিপদগামী করতে চাচ্ছে বা যে তোমাকে ইউজ করতে চাচ্ছে, সে তাদের থেকে দূরে থাকবা, এবং যারা তোমাকে কোনো প্রকার স্বার্থ ছাড়া গ্রহণ করতেছে তাদের কাছে আর কি যাবা, তাদেরকে আপন করে নিবা, এতটুকুই। বেশ ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি কথাগুলো। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো ভাইয়া, এতগুলো অ্যাক্টিভিটিস আপনি করছেন 9-10-এ থাকাকালীন, কিন্তু সবগুলো অ্যাক্টিভিটিসের মধ্যে এমন কোনো অ্যাক্টিভিটিসটা আছে যেটা করলে অ্যাকচুয়ালি আপনি অনেক প্রাউড ফিল হয়েছেন যে না দিস ইজ না? অবভিয়াসলি আমি সোশ্যাল ওয়ার্ক যেটা, সেটার কথা বললাম। মূলত সোশ্যাল ওয়ার্কটা করার কারণেই যে আমি বন্যার উদাহরণটা দিলাম, এরকম আরও অনেকগুলো উদাহরণ আছে বন্যার জন্য। তারপর আমাদের যেহেতু জানি দিনাজপুর হলো প্রচুর শীতপ্রবণ একটা এরিয়া, প্রত্যেক বছর যেমন ঢাকায় শীত থাক বা না থাক, দিনাজপুরে দেখা যায় যে মানে সর্বনিম্ন তাপমাত্রা থাকে, যেহেতু উত্তরের একদম একদম সেই মানে কোনার একটা জেলা। তো প্রতি বছর আমরা শীত বস্ত্র বিতরণ করতাম। যে প্রতি বছর যখন স্কুল খুলতো জানুয়ারি মাসের 1 তারিখে বই উৎসব হইতো, বই উৎসব হওয়ার পরই আমরা ওই দিন থেকে আর কি আমরা ফান্ড কালেকশন শুরু করতাম, গার্ডিয়ানদের কাছে যাইতাম,
স্টুডেন্টের কাছে যাইতাম, ফান্ডগুলো কালেক্ট করতাম, করে আমাদের এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি ছিল। এবং তারপরে আমরা যে আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলমধ্যে যেতাম, যেখানে আর কি দেখা যায় যে মানুষজন আর কি যে শীতে কাঁপে, বা শীতে যে মানুষ মারা যায়, এটা তোমরা হয়তো ঢাকার মানুষজন রিয়েলাইজ করতে পারবে না, কিন্তু এটা হয় বাংলাদেশে এখনো শীতে মানুষ মারা যায়, শীতবাহিত রোগে মানুষ মারা যায়, কারণ তাদের কাছে প্রপার ওয়ার্ম ক্লোথটা নাই, যে গরম কাপড় সে পরতে পারবে। ঠিক আছে, সো আমরা যেটা করতাম, সেই গরম কাপড়ের ব্যবস্থাটা করে দিতাম, কম্বল হোক বা জ্যাকেট হোক বা অন্য যে কোনো কিছু হোক, আমরা পুরোনো কাপড় চোপড় যেমন কালেক্ট করতাম, পাশাপাশি কিন্তু আমরা এই যে কম্বল টম্বল কিনে আমরা কিন্তু বিতরণ করতাম। সো আমার কাছে মানে সব মানে অ্যাচিভমেন্ট সব একদিকে, যেটা বেসিক্যালি আমাকে মানে জাস্টিফাই করছে, হ্যাঁ তুমি ফার্স্ট, তুমি সেকেন্ড, তুমি থার্ড, এর বাইরে এই যে মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারটা এবং সমাজের জন্য কিছু করাটা, আমার কাছে এটা সব থেকে মানে এখনো পর্যন্ত আর কি উল্লেখযোগ্য মেমোরি। কারণ এখন যেহেতু ঠান্ডার সময়, জানুয়ারি মাস, সো বেসিক্যালি দেখা যায় যে জানুয়ারি মাসের লাস্টে আমরা আছি, তো এই যেহেতু মাস হয়ে জ্যাকেট পরে আছি, সো আমার ওইটাই মনে পড়লো যে ওইটাই সব থেকে বেশি মনে পড়লো। সো ওকে, সো ভাইয়ার কাছ থেকে আমরা জানলাম যে অ্যাকচুয়ালি 9-10 আমরা কী কী করতে পারি না করতে পারি, এখান থেকে আমরা অনেকগুলো ইসি কিন্তু অলরেডি পাই গেছি, রাইট? সো এরপরেও তোমরা যারা ভাবতেছো না ভাইয়া আমরা ইসিএ কী করতে পারি বা আরও কেমনে করতে পারি, প্ল্যাটফর্ম কি, আমি একটা ইনফো দিয়ে রাখি। এটা হলো আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল একটা গ্রুপ আছে, নাম হলো তোমার বিয়ন্ড দ্য সিলেবাস। ওখানে দেখবা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন কলেজের বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের ওরা করে কি যে ওদের যেখানে তারা ভালো ফটোগ্রাফি হইতে পারে, ডিবেটিং হইতে পারে, ওরা ওদের স্কিলগুলো ওখানে শো করে। সো ইউ ক্যান জয়েন দেম অ্যান্ড তুমি তোমার অ্যাকচুয়ালি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোকে অনেক ভালো করতে পারো। সো ভাই এত কিছুর পরে একটা মেন প্রশ্ন চলে আসে যে একটা বাংলাদেশে একটা আপনার বাস্তবতা হলো যারা ক্লাস 8-এ অ্যাকচুয়ালি আসে, তো হয় কি স্কুল বেসড, ধরেন একটা প্রান্তিক অঞ্চলে, চট্টগ্রামের একটা অঞ্চলে বা আপনার রাশিয়ার একটা অঞ্চলে, যেখানের মধ্যে 8 থেকে 9 সময় অ্যাকচুয়ালি সায়েন্স নিবে নাকি কমার্স নিবে নাকি আর্টস নিবে, ডিপেন্ড করে জিপিএর উপরে। ও জিপিএ কম থাকলে আর্টস দেয়, মিডিয়াম থাকলে কমার্স দেয়, ভালো থাকলে সায়েন্স দেয়। অনেক ইচ্ছা থাকে আমি সায়েন্স পড়বো, আর্টস পড়বো, তার সত্ত্বেও সে জিপিএ মডারেট টার্গেটে কমার্স নিচ্ছে। সো ওর যে চিন্তাভাবনা থেকে ওই সরে এসে একটা ডিফারেন্ট কিছু নিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি কী বলেন যে যেহেতু আপনি নিজেই মেডিকেল প্রিপারেশন নিছেন, পরে গিয়ে আবার আপনি বিজনেস স্টাডিসে তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় পড়তেছেন, সো অ্যাকচুয়ালি বিজনেস স্টাডিজ এটা অ্যাকচুয়ালি কতটুকু ইন্টারেস্টিং বা এটা ভবিষ্যৎ নিয়ে আমি যদি কিছু বলতেন। আচ্ছা, আমি যদি একটু সামারাইজ করি তোর কথাটাকে, ফ্যাক্টর হলো যে সায়েন্স নিবা না আর্টস নিবা না কমার্স নিবা, সেটা বেসিক্যালি ডিপেন্ড করে তোমার উপর, তোমার লাইফে প্যাশন কিংবা তুমি কি চাও তার উপর। ঠিক আছে, সো ক্লাস 8 থেকে 9-এ যে আমাদের যেই মানে বিভাগ পরিবর্তন বা বিভাগ চুজের ব্যাপারটা যেটা থাকে, আমি বলবো এটা খুব একটা আর্লি স্টেজ যে নিজে ডিসিশন নেওয়ার জন্য। কারণ দেখা যায় যে অনেক সময় তুমি তোমার নিজের প্যাশন খুঁজে পাইতে সময় লাগে। আমাদের আসলে ক্লাস 8 থেকে 9 ওঠার সময় এই ম্যাচুরিটিটা থাকে না, যে বেসিক্যালি যে আমি সায়েন্স নিব না আর্টস নিব না কমার্স নিব। যদিও পুরো বাংলাদেশের প্রেক্ষাপট হলো সবাইকে বাধ্যতামূলক সায়েন্সে আর কি পাঠিয়ে দেওয়া হয়, সায়েন্স নিয়ে পড়, বা বাসা থেকে একটা প্রেশার থাকে, পিয়ার প্রেশার, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ঠিক আছে, ব্যাপারটা কাইন্ড অফ এরকম। তো এই জায়গাতে না গিয়ে তোমার যদি প্যাশন থাকে এক, যে হ্যাঁ আমি বিজনেস স্টাডিজ থেকে পড়তে চাই, বা আমি ফিউচারে অন্টারপ্রেনার হতে চাই, ব্যবসা করতে চাই, বা আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাই, বা এই ধরনের থাকে অনেকেই, সেই ক্ষেত্রে তুমি অবভিয়াসলি বিজনেস স্টাডিজ আসতে পারো। বা তুমি যদি আর্টস নাও বা তুমি যদি সায়েন্স নাও, তুমি যে তারপরও যে তুমি বিজনেস স্টাডিজে আসতে পারবা না, বা তুমি তারপর যে অন্টারপ্রেনার হতে পারবা না, বা তারপর তুমি যে বিসিএস দিতে পারবা না, বা তুমি যে তারপরও যে তোমার এমএনসিতে জব করতে পারবা না, ব্যাপারটা কিন্তু এমন না। তুমি যে বিভাগে যাও না কেন, সুযোগগুলো সমানভাবে সবার জন্যই আছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি তুমি যদি বিজনেস স্টাডিজ নাও, সেক্ষেত্রে তোমার যদি ফিউচারে বিজনেস করার টার্গেট থাকে, বা ফিউচার যদি টার্গেট থাকে তুমি একটা ম্যানেজার হবো বা কোনো একটা ভালো পজিশনে যাবে ফিউচারে, সেই জন্য অবভিয়াসলি তোমাকে একটা বুস্ট আপ দিবে। যেমন আমি যদি একটা সিম্পলি উদাহরণ জাস্ট বলি, আমি তো বিভাগ পরিবর্তনটা করছি আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে এসে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রথম সেমিস্টারে একটা কোর্স ছিল, মানে আমাদের একটা সেমিস্টারে নর্মালি 5টা করে কোর্স থাকে, আমার ডিপার্টমেন্টে আবার 6টা কোর্স, একটা নন ক্রেডিট 5টা ক্রেডিট কোর্স। তো আমার প্রথম সেমিস্টারে কোর্স ছিল অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট। এটা হলো আপনার তোমার মনে করো যে কমার্সের একদম বেসিক সাবজেক্টগুলো। তো আমি তো তার আগে কখনো এগুলো পড়ি নাই, আসছি যে না আমি অন্টারপ্রেনার হতে চাই, উদ্যোক্তা হতে চাই, এই জন্য আর কি আমি লিডারশিপ ডিপার্টমেন্টে আসছি। সো যাওয়ার পর যেটা জিনিসটা হওয়ার সেটাই হইলো, ঠিক আছে, রেজাল্ট বিপর্যয় হইলো, এবং দেখলাম যে অ্যাকাউন্টিং জিনিসটা আয়ত্তে আনতে, বা ফিন্যান্সটা ইজি ছিল, ফিন্যান্স পারছি, ফিন্যান্স ম্যাথে যেহেতু ভালো ছিলাম, ফিন্যান্স আমার কোনো সমস্যা হয়নি। তো অ্যাকাউন্টিংটা মূলত আয়ত্তে আনতে আমার কিন্তু খুব বেশি একটা বেগ পাইতে লাগছিল সে সময়। তো যারা ধরো যে আগে থেকে ডিটারমাইন্ড যে আমি চাই ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে পড়তে বা কমার্সে পড়তে, বা আমি ফিউচারে সিএ হতে চাই, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাই, বা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট হতে চাই, সিএফ হতে চাই, বা কোম্পানি সেক্টর বা সিএস হতে চাই, বা আরও অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, বা সিএমএ করতে চাই, বা আরও যা যা বলো তুমি সেটা করতে চাই, সেই ক্ষেত্রে, বা তোমার যদি ব্যাংকে জবেও টার্গেট থাকে কারো, তো সেই ক্ষেত্রে তুমি আগে থেকে যদি টার্গেট ফিক্স করে রাখো,
তাহলে তুমি ওই সেম প্যাথওয়েটা আগাইতে পারো, যে তুমি এসএসসিতে আর কি তুমি কমার্সে পড়লা বা বিজনেস স্টাডিসে পড়লা, এইচএসসিতেও সেম পড়লা, আবার কিন্তু ইউনিভার্সিটি লেভেলে গিয়েও তুমি সেম জিনিসই পড়লা। তো ফ্যাক্টরটা হয় কোথায়, যে একটা জিনিস স্টুডেন্টরা বোঝে না বা গার্ডিয়ানরা বুঝতে চায় না, সবাই যেহেতু সায়েন্স নিয়ে একটা র্যাট রেসে আছে, তো সায়েন্স করতে করতে দেখা যায় যে সায়েন্সের কম্পিটিশনটা কিন্তু তুলনামূলক অনেক বেশি হয়ে গিয়েছে। সে তুলনায় কিন্তু আর্টস বা বিজনেস স্টাডিসের ক্ষেত্রে কম্পিটিশনটা তুলনামূলক কম সায়েন্সের তুলনায়। আমি এমন বলছি না যে এই পড়াটা খুব সহজ, পড়াশোনা সবগুলোই বরাবরের মতো কঠিন যদি না তোমার ইন্টারেস্ট না থাকে, ঠিক আছে, কিন্তু দেখা যায় যে তুলনামূলক স্টুডেন্ট কম, সেক্ষেত্রে আবার আমাদের বিশ্ববিদ্যালয়ের সিট যেগুলো আছে সেগুলোও কিন্তু কম। বাট ওভারঅল পার্সপেক্টিভ দেখতে গেলে কেউ যদি সিনসিয়ারলি বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করে 9-10 থেকে বা 11-12 থেকে, বা ওভারঅল যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনে গিয়েও হয়, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো কিছু করা সম্ভব। বাট বিলিভটা তোমার মধ্যে থাকতে লাগবে, এই বিলিভটা তোমাকে কেউ ইনস্টল করতে পারবে না। সো ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন ছিল, এটা হলো যে যারা আমাদের বিজনেস স্টাডিসের মানুষজন আছে, এটা পড়াশোনার মানুষজন এটা বিলিভ করে ভাইয়া আমি অ্যাভারেজ বাট আমি ভালো করতে চাই। আরে কে বলছে না, কিন্তু কোয়েশ্চেনটা এখানে না, কোয়েশ্চেনটা হলো যে ওর যে অ্যাভারেজ মেন্টালিটি আছে বা অ্যাভারেজ মাইন্ডসেট আছে, ওখান থেকে ও যে টপ পারফর্মার হইতে চায়, এই ইচ্ছাটুকু যে আছে, তো অ্যাভারেজ থেকে ভালো হওয়ার জন্য স্টেপগুলো কী হওয়া উচিত আপনার? আচ্ছা, প্রথম কথা বলি যে বিজনেস স্টাডিসের পোলাপান বা আর্টসের পোলাপান যার যেই সবসময় একটা মনোক্ষুণ্ণতায় ভোগে যে বেসিক্যালি আমি হয়তো খারাপ স্টুডেন্ট বা আমি হয়তো অ্যাভারেজ স্টুডেন্ট, আমি হয়তো সায়েন্সের মতো মেধাবী না, এই কনসেপ্টটা টোটালি রং। একটা মানুষ গণিত পারলে যে সে মেধাবী, ব্যাপারটা এমন না। কারো সাহিত্য ভালো লাগতে পারে, যে গণিত ভালো বুঝে সে কবিতা ভালো নাও বুঝতে পারে, ঠিক আছে। আবার যে কবিতা বেশি বুঝে সে যদি গণিত কম বুঝে, তার মানে কিন্তু এমন না যে তার মেধা নাই, তার ওই কবিতা বা সাহিত্য বোঝার মেধাটা তার আছে। তো তোমাকে তোমার মেধাটা বের করতে লাগবে। তোমার যদি সাহিত্য ভালো লাগে তাহলে তোমার সাহিত্য বোঝার মেধাটা আছে, তোমার যদি গণিত ভালো লাগে তোমার গণিত বোঝার মেধা আছে, তোমার যদি ব্যবসা ভালো লাগে তোমার ব্যবসা বোঝার মেধা তোমার আছে ওখানে। সো ইট ডিপেন্ডস অন ইউ। আর সব থেকে বড় কথা হলো, আমরা নর্মালি জিনিসটাকে যেভাবে ফ্যান্টাসাইজ করি যে সায়েন্সে পড়লে অনেক অপশন, ঢাকা ইউনিভার্সিটি তো আছেই, পাশাপাশি হলো বুয়েট মেডিকেল প্রফেশন আছে। ভাইয়া বিজনেস স্টাডিজের ক্ষেত্রেও তো সেম জিনিসটাই আছে। তুমি বিজনেস স্টাডিজ থেকে পড়াশোনা করো, অ্যাকাউন্টিং নিয়ে পড়ো, ফিনান্স নিয়ে পড়ো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হও, সিএ হও, সিএফএ হও, ঠিক আছে। তুমি জাস্ট সিএ বা সিএফএদের বেতন সার্চ করে দেখো একটু নিটে, ঠিক আছে, দেখবা যে অ্যাভারেজ ডাক্তার ইঞ্জিনিয়ারদের ইনকামের থেকে অনেক বেশি, এবং ক্যারিয়ার গ্রোথটা অনেক 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 সহজ তুলনামূলক এই জায়গার থেকে। হ্যাঁ, অবশ্যই পাশ করতে অবশ্যই খাটনি আছে, অনেক টাফ পাশ করা, রিগোরাস একটা প্রসেস, কিন্তু সেটার পর কিন্তু পরবর্তী কম্পিটিশনটা কিন্তু তুলনামূলক থেকে ইজি, কারণ দেয়ার আর সিলেক্টেড পিপল যারা এটার জন্য কিন্তু তারা মানে কোয়ালিফাই করে। সো এই ব্যাপারটা মাথা থেকে ছেড়ে ফেলো। সায়েন্সের জন্য যেমন বুয়েট মেডিকেল আছে বা ঢাকা ইউনিভার্সিটি আছে, আর্টস বা কমার্সের জন্য বা বিজনেস স্টাডিজের জন্য সর্বোচ্চ স্থানটাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট বা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, ঠিক আছে। তোমার তো বাংলাদেশের প্রকৃতি এর থেকে সর্বোচ্চ জায়গায় যাওয়ার সুযোগ নাই, হ্যাঁ, আনলেস ইউ গো টু অক্সফোর্ড আর হার্ভার্ড, ঠিক আছে, সেটাও যাওয়ার সুযোগ আছে। আর পাশাপাশি হলো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা জব রিক্রুটমেন্ট করে, বা ওভারঅল যদি বিবিএ নিয়ে কথাবার্তা বলি, বিবিএ হলো বেসিক্যালি যে আমরা তরকারিতে আলু খাই না, আলু যেটা সব তরকারিতে দেওয়া যায়। সেই টু সে যদি তোমাকে উদাহরণ দেই, একদম ডাক্তার কাজ করে কোথায়? হাসপাতালে, ঠিক আছে। আর একটা ইঞ্জিনিয়ার কাজ করে কোথায়? ধরলাম সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে কনস্ট্রাকশন ফার্মে, ঠিক আছে, বা ট্রিপল ইঞ্জিনিয়ার কাজ করে একটা ইলেকট্রনিক্স কোম্পানি, ধরো স্যামসাং বা অ্যাপেলে বা গুগল বা মাইক্রোসফটে কাজ করে। তো ফ্যাক্ট হইল একজন বিবিএ স্টুডেন্ট নর্মালি কাজ করে কোথায়? মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা অন্য বিভিন্ন জায়গাতে। সো একজন ডাক্তার চাইলেই কিন্তু দেখা যায় যে হসপিটাল ছেড়ে বা হাসপাতাল ছাড়ে বা ক্লিনিক ছাড়ে, তার প্রফেশনের থেকে অন্য কোথাও সেটা প্র্যাকটিস করতে পারবে না। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম, যে তাকে কনস্ট্রাকশন ফার্মে কাজ করতে হবে যদি সে সিভিল ইঞ্জিনিয়ার হয়, আনলেস হি অর শি ওয়ান্টস টু চেঞ্জ দ্য ক্যারিয়ার। বাট একজন বিবিএ গ্রাজুয়েটের চাহিদা কিন্তু সেই হাসপাতালেও আছে ম্যানেজমেন্টের জন্য, এবং সেই কনস্ট্রাকশন ফার্মেও আছে ম্যানেজমেন্টের জন্য, এবং সেই মাল্টিন্যাশনাল কোম্পানিতেও আছে ম্যানেজমেন্টের জন্য, ঠিক আছে। এবং ওভারঅল অন্যান্য পজিশনগুলো তুমি যদি দেখো যে কোম্পানিতে এইচআর কারা হয়? বিবিএ গ্রাজুয়েটরা, যারা মানুষকে হায়ার করে, বা তোমার মনে করো ফিনান্সের দায়িত্বে যারা থাকে, কোম্পানির টাকা পয়সা যারা সামলায়, তারাও কিন্তু দেখা যায় যে বিবিএ গ্রাজুয়েট হয় বা বিবিএ বা এমবিএ করে বা বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসে। এর পাশাপাশি সিও যারা, তারাও দেখা যায় এখান থেকেই আসে। সিও ক্যান বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে। আমি তো সিও, আমি তো বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে। তোমার এবার আমি বলতেছি, ইভেন এমনকি তোমার গুগল, মাইক্রোসফট বা যে কোম্পানিগুলোর কথা আমাদেরকে ফ্যান্টাসাইজ করা হয়, যে গুগল, মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন, ঠিক আছে, ফেসবুক বা মেটা, যাই বলো না কেন, এই জায়গাগুলোতে কিন্তু শুধুমাত্র যে আমাদের সিএসসি গ্র্যাজুয়েটরাই চান্স পায় এমনটা কিন্তু না।
ঢাকা ইউনিভার্সিটির এমন অনেক সিনিয়র আছে বা বাংলাদেশের এমন অনেক মানুষজন আছে যারা এই বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে সেখানকার বিভিন্ন পজিশনে তারা গিয়েছে। কারণ একটা কোম্পানি রান করতে হলে আমার কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষজন লাগবেই, যারা ওই কোম্পানির স্ট্রাকচারটা তৈরি করবে। ইনপুটের পর যে প্রসেসটা হবে এবং লাস্টে যে আউটপুটটা আসবে মাঝখানে আমার কিন্তু বিবেক গ্রাজুয়েটটা কিন্তু লাগবেই। সো বিজনেস স্টাডিজের ক্ষেত্রে একটা জিনিসটা বললাম, যেমন আলু সব জায়গায় দেওয়া যায়, সব তরকারিতে দেওয়া আছে, ঠিক তেমনি প্রত্যেক কোম্পানি যদি তুমি বলো বা চাকরি বলো, সেক্ষেত্রে অবশ্যই চাকরির চাহিদাটা আছে। তো চাকরির পেনটা মাথা থেকে বাদ দাও। এই একটা হলো প্রথম জিনিস, যদি কারো এখন থেকে থাকে ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা, আর অ্যাভারেজ চিন্তাভাবনাটা বাদ দাও, বরং চিন্তা করো তোমার সেক্টরে তুমি কীভাবে জিনিসটাকে আরও ইনোভেটিভলি আগাইতে পারো, আরও কী ইনোভেশনের সুযোগ আছে, আরও কী আরও প্রসেসটাকে অটোমেশনে নিয়ে যাওয়া যায় বা আরও ইজি করা যায়। আর এআই তো এখন চলে আসছে, এআই এর জন্য জিনিসটা কিন্তু আরও অনেক ইজিয়ার হয়েছে প্রসেসটাকে। অনেক জিনিসপত্র আগে ম্যানুয়ালি করা লাগতো অ্যাকাউন্টিংয়ে আমাদেরকে বা ফিনান্সে ক্যালকুলেশনের ক্ষেত্রে, সেই জিনিসগুলোর ক্ষেত্রে এআই এখন হেল্প করতে পারে, আমাদেরকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারে, আমাদের ওভারঅল বিজনেস মডেল তৈরিতে হেল্প করতে পারে। সো এই আর কি। সো এখানে হীনমন্যতা ফিল করার কোনো কিছু নাই, অ্যাভারেজ ফিল করার কোনো কিছু নাই। এভরিওয়ান ইজ ডিফারেন্ট এবং ইভেন রিজিও ডিফারেন্ট, ঠিক আছে? এবং সব জায়গা থেকে আমিও ডিফারেন্ট, এবং তোমাকে তোমার নিশটা বের করতে লাগবে, তুমি কোথায় ভালো, তুমি যেটাতে ভালো তোমার মেধা সেখানে। সো ভাইয়ার এতগুলো ইন্টারেস্টিং কথা শোনার পরে অ্যাকচুয়ালি লাস্ট কোয়েশ্চেন বলার পর আমি আর দুইটা কোয়েশ্চেন করতে চাই। একটা হলো ভাইয়া, এসএসসি লাইফে ডিসিপ্লিন বেশি ইম্পর্টেন্ট নাকি মোটিভেশন বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই ডিসিপ্লিন। শুধু এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, একাডেমিক, ইউনিভার্সিটি, যে লাইফে যাও না কেন, ডিসিপ্লিনের উপর কোনো কিছু নাই। ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি, তুমি লাইফে যা কিছু আছে করতে চাচ্ছ তোমাকে তাই আনে দেবে। তুমি শুধুমাত্র যদি কনসিস্টেন্ট থাকো এবং ডিসিপ্লিন থাকো, এটা একটা অনেক বড় কী বলবো, একটা শক্তি বা সাহস বা যেটাই বলো, একটা পাওয়ার। যারা ডিসিপ্লিন এবং কনসিস্টেন্ট, ঠিক আছে, যারা ডিসিপ্লিন এবং কনসিস্টেন্ট তারা বিশ্ব জয় করতে পারে। রাইট। সো অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ ভাইয়া, যে অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় যে ব্যবসা শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করতেছে, আমরা যারা পড়াশোনা করতেছি, দেশের বাইরে আপনি বলানো অপরচুনিটিসগুলো আছে, সো ক্লাস 9 থেকে অ্যাকচুয়ালি আমার দেশের বাইরে যারা অপরচুনিটিসগুলো আমার গ্রেপ করা উচিত কিনা? আমার মতে ক্লাস 9-10-এ দেশের বাইরে যাওয়ার চিন্তা করা একটু বোকামি, ঠিক আছে? আনলেস তোমার ফ্যামিলি কমপ্লিটলি শিফট করছে কোনো একটা নতুন কান্ট্রিতে, সেটা ছাড়া, বা তোমার ফ্যামিলি বাইরে থাকে, সেক্ষেত্রে তুমি যাইতে পারো। কারণ প্রথম কথা হলো, তুমি যদি ইংলিশ মিডিয়ামে না হও, তোমার ক্ষেত্রে বাইরের এডুকেশনটা মানে ক্যাপচার করা সো মাচ টাফ। কারণ ইংলিশ মিডিয়ামে পড়াশোনার ধরন একরকম, বাংলা মিডিয়ামে পড়াশোনার ধরন একরকম। ইংলিশ মিডিয়াম অলওয়েজ ইন্টারন্যাশনাল কারিকুলাম ফলো করায়। যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা যদি সেটাতে যাও, তাদের তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ তোমরা বাংলাদেশে যা পড়ছো বিদেশে কেউ সেম জিনিসটাই পড়বা। কিন্তু যারা বাংলা মিডিয়াম আছে তাদের জন্য কিন্তু ক্যাপচার করাটা ডিফিকাল্ট। সো তোমার ফুল ফ্যামিলি যদি বাংলাদেশে থাকে এবং তোমার যদি সোল টার্গেট থাকে দেশের বাইরে যাবা, ইউ ক্যান ট্রাই আফটার এইচএসসি এক্সাম। এইচএসসি এক্সামের পর তুমি ট্রাই করো অনার্সের জন্য, বা অনার্সের পর ট্রাই করো মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য। সেক্ষেত্রে ক্যারিয়ার প্যাথওয়েটা অনেক ইজিয়ার হয়ে যায়। কারণ নর্মালি দেখা যায় যে ছোটো বয়সে গেলে তুমি চাকরি করবে কোথাও, হ্যাঁ তোমার যদি লিগাল এজ না হয় মানে কাজ কাম করার, তুমি তো কাজ কাম করতে পারবে না, এটা হলো প্রথম কথা। তো বিদেশে গিয়ে যখন পড়তে হয়, ঠিক নিজেকে চলার জন্য টাকা পয়সাও কামাইতে লাগে। সো এই জিনিসটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। আর সব থেকে বড় কথা, পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা বা নিজের ব্যক্তিত্বের ভিত্তিটা তৈরি হয় কিন্তু তুমি যেখানে বড় হয়েছো ওখানে, সামাজিকীকরণ বা ওভারঅল আশপাশের এলিমেন্টসগুলো থেকে। সো এই এলিমেন্টসগুলোর যত কাছাকাছি থাকবা, যতদিন থাকবা তত বেটার। আর 9-10-এ এই জন্য আমি বলবো, অবভিয়াসলি এটা খুব একটা ফোকাস কোশ্চেন ছিল, বাইরে যাওয়ার দরকার নেই। আমার মতে যদি মন চায় তুমি দেখতে পারো ভাইয়া, তোমার লাইফ তোমার ডিসিশন, বাট আমি সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি লাইফে সেটা অনার্স করতে যাওয়ার জন্য বা মাস্টার্স করতে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলো ডোর খুলে যায়, অনেকগুলো সম্ভাবনা খুলে যায়, এবং মোটামুটি একটা ডিগ্রি নিয়ে গেলে দেখা যায় যে তুমি পার্ট টাইম যে কোনো কিছু করতে পারবে এবং একটা খুব ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারবে। কারণ আলটিমেটলি তুমি যদি একটা বাইরের দেশে গিয়ে এমন একটা সিচুয়েশনে পড়ো যে কাউকে চিনো না, সবাই নতুন, ঠিক আছে, ফ্যামিলির কেউ নাই বা কোথাও যাওয়ার কেউ নাই, তো সেক্ষেত্রে তখন মনে করো তোমাকে অনেক সাফার করতে হবে। রেদার দেন আমার মনে হয় ছোটো মানুষ আছো, ছোটো আছো, মায়ের কোলে পিঠে একটু মানুষ হয়, একটু বড় হও, ঠিক আছে, তারপর যখন বড় হবা তখন মনে করো যে বাইরে গিয়ে পড়াশোনা করো বা একটু বিশ্বটা ঘুরে দেখো, ঠিক আছে। এখন একা একা যাওয়ার আমার মনে হয় না ঠিক আছে। সো আমরা মেইনলি কোনো জানলাম যে কীভাবে একাডেমিক লাইফটাকে ভালো রেখে এক্সট্রা কারিকুলামটাকে মেনটেন করা যায়, তার একটা পারফেক্ট কম্বো, এবং যিনি এই দুইটাকে পারফেক্টলি কম্বিনেশন করতে পারছে সোয়েং ভাইয়া। সো এতক্ষণ ধরে তো জানলা সব কিছু, চলো আমরা এবার র্যাপিড ফায়ারে যাচ্ছি, কিছু কোয়েশ্চেন করো ভাই থেকে এবং দেখি উনি কোন দিকে যায়। ওকে, স্টার্ট। ভাইয়া দুইটা কোয়েশ্চেন করে আপনাকে ওখানে একটা চুজ করতে হবে, মুখস্থ পড়া নাকি বুঝে পড়া? বুঝে পড়া। ভয় নাকি কিউরিওসিটি? কিউরিওসিটি। রুটিন নাকি রুটিনলেস? রুটিনলেস।
ক্লাস 9-এ এবার বলি যে ক্লাস 9-এ এই জন্য একটা কথা যদি বলতেন যে যারা ক্লাস 9-এ পোলাপাইন যারা আছে দেখতেছে ভিডিওটা, সো আপনার পুরো লাইফটাকে 9 থেকে 10 লাইফটাকে 3টা ওয়ার্ডে যদি আপনি ডিফাইন করতেন তাহলে 3টা ওয়ার্ড অ্যাকচুয়ালি কী হইতো? 3টা ওয়ার্ড বলতে একটু টাফ, কারণ মানে এটা একটু একদম লাইক আমাকে একদম আর কি একদম অপ্রস্তুত করে ফেলা, কারণ পডকাস্টটা পুরোপুরি একদম ক্যাজুয়াল হচ্ছে। আমাকে জাস্ট বললো রেসিপি যে ভাই একটা পডকাস্ট করে বসে পড়ছি, ঠিক আছে এই আর কি। ফ্যাক্টরটা আমি এতটুকু বলবো যে কিউরিয়াস থাকো সব কিছু নিয়ে। দুনিয়াতে অনেকগুলো প্রোগ্রাম হয়, সেগুলোতে পার্টিসিপেট করো। যেমন অলিম্পিয়াড হয়, যেমন আমিও নিজের আমার মানে আল্লাহর দিনে যতগুলো অলিম্পিয়াড সবগুলোতে পার্টিসিপেট করছি। ইভেন এখন বিসিএস স্টাডিজে পড়তেছি, কিন্তু আমি বায়োলজি অলিম্পিয়াডে ন্যাশনাল রানার্স আপ ছিলাম, ঠিক আছে। নিউজ পেপার অলিম্পিয়াডে পার্টিসিপেট করছি, সেখানেও ন্যাশনাল পর্যন্ত আসছিলাম। আরও কী ইংলিশ অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড সবগুলোতে পার্টিসিপেট করা হয়েছে। কেমিস্ট্রি অলিম্পিয়াড, অনেক রিজনাল রাউন্ড সবগুলোরই পার করছি। ন্যাশনাল শুধুমাত্র আমার বায়োলজি অলিম্পিয়াডে আছে। এছাড়া ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট, সেক্ষেত্রে আমি আমার রিজনাল চ্যাম্পিয়ন ছিলাম। তারপর এই তো মানে মোটামুটি এর পাশাপাশি আরও যেগুলো শেখার সুযোগ আছে, যেমন আমি আঁকাকি করতাম, আঁকাকিতে আমার অনেকগুলো প্রাইজ আছে, ঠিক আছে। হাতের লেখার যে প্রতিযোগিতাগুলো হতো সেখানে পার্টিসিপেট করতাম, সেখানেও প্রাইজ ট্রাইজ আছে অনেক কিছু। তো এর পাশাপাশি মনে করো যে যেগুলো অপরচুনিটি হচ্ছে, যেগুলো যা কিছু সেগুলো শেখো, দেখো, মানে এই সময়টা এক্সপ্লোর করার। সো যদি বলো একটা ওয়ার্ড পাইলাম কিউরিওসিটি, কিউরিয়াস থাকো। 2 নম্বর হচ্ছে এক্সপ্লোর করো। এই কিউরিওসিটি থেকে তুমি যা সামনে সেগুলোকে এক্সপ্লোর করো। এক্সপ্লোর করতে করতে তুমি তোমার নিশটা খুঁজে পাবা যে তুমি আসলে কী চাও লাইফে। তুমি যদি ঘর থেকে বের না হও, বই থেকে যদি বের না হও, একটু যদি আশেপাশে না দেখো, বা একটু যদি গল্পের বই না পড়ো, যেমন আমি প্রচুর গল্পের বই পড়তাম, হুমায়ুন আহমেদের মোটামুটি সব বই পড়া শেষ, ঠিক আছে। স্কুল লাইফেই পিডিএফ নিয়ে পড়তাম। সো তখন আর কি বুঝতাম যে কী ভালো লাগে, কী ভালো লাগে না, দুনিয়া কেমন, দুনিয়াটা আসলে কী ভালো, কী খারাপ, ঠিক আছে। সো কিউরিওসিটি, তারপর কি ওখান থেকে এক্সপ্লোর করো, আর অবভিয়াসলি লাস্টলি কনসিস্টেন্সি, ঠিক আছে। সো সিইসি মডেল বলবো যে মানে কিউরিওসিটি, এক্সপ্লোরেশন, অ্যান্ড সি হইলো তোমার লাস্টে কনসিস্টেন্সি, ঠিক আছে। এই 3টা যদি থাকে তোমার মধ্যে, আমার মনে হয় যে উপরে যদি আল্লাহ চায় আর নিচে যদি তুমি চাও, আর কেউ তোমাকে ঠেকাতে পারবে না। সো ভাইয়ের কথা আমরা মেনটা বুঝলাম যে কিউরিওসিটি, এক্সপ্লোর এবং কনসিস্টেন্সি, এবং সবচেয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা হলো তোমার পা থাকবে মাটিতে আর স্বপ্ন থাকতে হবে আকাশে। সো ভাইয়া লাস্ট একটা ছিল, আমরা রিসেন্টলি এসএসসি স্টাডিজ নিয়ে আমরা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেখানের মধ্যে আমরা আপনাকে দেখাইলাম কিছুক্ষণ আগে যে আমাদের টিচার কারা হচ্ছে বা ক্লাস কোয়ালিটিগুলো কেমন হয়। সো এই যে 3 তারিখ লঞ্চিং, আমাদের ফেব্রুয়ারি 3 তারিখ, আগামী পরশু লঞ্চিং। সো আপনি কি বলবেন এই স্টুডেন্টদেরকে যারা দেখতেছে যে আসলে আমাদের কোর্স এনরোল করা উচিত কিনা, বা ডেমো ক্লাসগুলো অ্যাটলিস্ট করে দেখা উচিত কিনা? ওকে, সো প্রথম কথা হলো, দেখো যে বাংলাদেশ বিসিএস স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করা প্রথম শুরু করছিলাম আমরা, ঠিক আছে। স্পেশালি বেসিক্যালি মি, ঠিক আছে। আমরা যখন আমার উত্তরসূরি বলা যায় রিজভি এই ক্ষেত্রে, যে হালকেসান হিউম্যানিটিস অ্যান্ড বিসিএস স্টাডিজ সেগমেন্টের জন্য নর্মালি দেখা যেত যে হয়তো বিসিএস স্টাডিজের পোলাপানকে নিয়ে কাজ করতো বিভিন্ন কোচিং সেন্টার, কিন্তু সেটা ছিল অফলাইনে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য, একাডেমিকের জন্য হয়তো এলাকার কিছু স্যাররা ছিল যারা পড়াইতো, বাট অনলাইনে শুধুমাত্র তোমাদের জন্য ডেডিকেটেডলি গাইডলাইন দিয়ে এত ম্যাটেরিয়ালস রেডি করে এবং প্রপার একটা ওয়েতে তোমাদেরকে দেখানোর সুযোগটা হয়তো আমরাই করে দিছি, যেটা আমার মনে হয় বা আমি যতটুকু জানি আর কি। তো এই জায়গা থেকে মনে করো যে আমরা আগে কাজ করতাম শুধু এইচএসসিতে স্টুডেন্টদেরকে নিয়ে, মানে বিজনেস স্টাডিজ সেগমেন্টে। এখন আমরা চিন্তা করলাম যে তোমরা অনেকে আছো স্কুলের ছোটো ভাইয়া আপুরা যারা চাও যে একটু আগে থেকে তোমাদেরকে একটু গাইড করো, কারণ আসলে মার্কেটে কেউ নাই। তো আমরা ভাবলাম এই চিন্তাভাবনা থেকেই আর কি যে আমাদের স্কুল সেগমেন্টের জন্য, হালকেসান হিউম্যানিটিস স্কুল সেগমেন্টের জন্য আমাদের বিজনেস স্টাডিজটা নিয়ে আসা, যাতে করে 9-10 থেকে যারা শুরু থেকে চাও বিজনেস স্টাডিজে পড়াশোনা করবা, যাতে তোমাদেরকে আমরা শুরু থেকে সময় দিতে পারি, তোমাদেরকে গাইড করতে পারি, এবং অবশ্যই তোমাদের লাইফে একটু হলেও ইম্প্যাক্ট রাখতে পারি, ঠিক আছে। এটার জন্য আর কি এই করাটা। আর রিজভি লাস্ট মানে কয়েক মাস যাবৎ প্রচুর পরিমাণে খাটছে, আমার নিজের চোখে দেখা, মানে ছেলেটা লিটারালি অফিসেই পড়ে থাকে এবং মানে অলওয়েজ মানে নতুন কি করা যায়, নতুনকে দেওয়া যায় স্টুডেন্টকে, সেটা সবসময় চিন্তা ভাবনা করে। সো অবভিয়াসলি তোমরা রিজভি ভাইয়ের ভিডিওগুলো যেহেতু দেখো সামনে, ভাইয়ের ক্লাসগুলো করে দেখবা, ঠিক আছে। সো কেউ যদি কোর্সের কথা বলো, যেহেতু অনলাইনে আর কোনো অপশন নাই, কোনো কোর্সেস নাই, আমি বলবো অবভিয়াসলি আমাদের কোর্সটা তোমরা 3 তারিখে লাইভ দেখে পারচেস করে ফেলো, নাম্বার 1। নাম্বার 2 হইলো পারচেস করার আগে যাচাই করে নাও, আমাদের ডেমো ক্লাসগুলো দেখো, আমরা কি অফার করছি সেগুলো দেখো। বাট মুদ্রা কথা হলো কিনে ফেলো, কারণ কথা হলো যে আর কোনো অপশন নেই তোমার কাছে, এবং সবথেকে লেস প্রাইস আমরা দিই। হ্যাঁ, এবং সবথেকে মার্কেটে সবথেকে অ্যাফোর্ডেবল প্ল্যাটফর্মই তো হলাম আমরা, ঠিক আছে। সবচেয়ে আরেকটা ভাই ইন্টারেস্টিং পার্ট কি জানেন, যে আমরা কিন্তু ওদেরকে কোর্স কিনলে শেষ না, আমরা ওকে 9 থেকে 10 একদম শেষ পর্যন্ত বোর্ড এক্সাম পর্যন্ত ধরে রাখি ওদেরকে, প্রতি স্টেপে গাইডলাইন দেয়, এক্সামে কী হয় না হয়, কেমনে করবে না করবে, এটা
মানে একদম ওর শুরু থেকে শেষ, আগা থেকে শেষ আমরাই আছি। সো বেসিক্যালি আমাদের এইচএসসি যে ট্রেডমার্ক কোর্সটা আছে, যে একাডেমিক টু অ্যাডমিশন, যে একদম এইচএসসি লাইফে 2 বছর আমরা যেভাবে গাইড করি, নার্চার করি পোলাপানকে, ঠিক তেমনি এসএসসিতে 9-10-এও 2 বছরে বেসিক্যালি আমাদের কোর্সে যারা এনরোল করে তাদেরকে আমরা মানে গাইড করবো। তোমার যে কোনো প্রবলেমের জন্য আমাদের ডেডিকেটেড গ্রুপ আছে, সেখানে তুমি প্রবলেম পোস্ট করতে পারবা, রিজি ভাই তোমার সলিউশন দিয়ে দিবে। কোনো ভিডিও যদি চাও যে ভাই আমি অমুক জিনিসটা নিয়ে ডিপ্রেশনে আছি, বা আমার অমুক বিষয়ে অমুক জায়গায় অমুক টপিকে প্রবলেম ফেস করতে, সেটা নিয়ে তোমাদের ভাইয়ারা আরও যারা ইনস্ট্রাক্টর আছে তারা কিন্তু ভিডিও পোস্ট করে দেবে, তোমাদেরকে কথা বলবে। এবং রিজভির একটা সব থেকে ভালো জিনিস হলো কি যে ও প্রচুর ভালো পরিমাণে 1-to-1 কনসালটেন্সি প্রোভাইড করে। মানে একটা স্টুডেন্টকে নিজের মানে ভাইয়ের মতো যেভাবে গাইড করা যায়, এই কাজটা রিজভি করে। তো এটা তোমরা করতে পারো, যদিও রেকমেন্ডেড না, আনলেস ইটস নেসেসারি। কারণ সবাই যদি এক করে নক দেওয়া শুরু করো রিজভিকে, সেখানে দেখা যায় যে ওর একটা হিউম্যান লিমিট যেহেতু আছে, ঠিক আছে। সো আমার মনে হয় যে তোমরা ডেমো ক্লাস দেখে সিদ্ধান্ত নাও, এবং অবভিয়াসলি 3 তারিখে লাইভটাতে পার্টিসিপেট করো। 3 তারিখে রাত 10টায় আমরা লাইভে আসতেছি, সেটাতে পার্টিসিপেট করো। এবং পার্টিসিপেট করলেই তোমার যাবতীয় যে সকল কিউরিওসিটি আছে সেটা আর কি মিটে যাবে। সো আমিও যেটা বললাম, একটু কিউরিয়াস হও, 3 তারিখে কিছু একটা আসছে এটার জন্য। তারপর 3 তারিখ রাত 10টা একটু এক্সপ্লোর করো আমরা কী কী করতে যাচ্ছি। তারপর আমাদের কোর্স এনরোল করে একটু কনসিস্টেন্টলি আগামী 2 বছর লেগে থাকো আমাদের সাথে, তাহলে আশা করা যায় ভালো ফলাফল আসবে। সো বাই দ্য ওয়ে, ভাই কিন্তু যদি অ্যানাউন্সমেন্ট করেই দিছে, তাহলে যারা 3 তারিখ আগে তোমার কোর্স এনরোল করবে তাদের জন্য থাকবে 40% ডিসকাউন্ট। আসলে শুধুমাত্র ভাইয়ের জন্য, ঠিক আছে। সো আজকে এই পুরো পডকাস্টে আমরা জানলাম কি একাডেমিক লাইফ, এক্সট্রা কারিকুলাম ব্যালেন্স করতে হয়, কী করা যেতে পারে, করা যেতে না পারে, এবং ফাইনালি আমরা তোমাদের জন্য কী আনতে যাচ্ছি। সো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ পডকাস্টে আসার জন্য, এবং দেখা হচ্ছে ঠিক তেমনি পরবর্তী কোনো পডকাস্টে। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। টাটা। টাটা। আরে ভাই।